শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠে, সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। বাংলাদেশের সাগর, বঙ্গোপসাগর, সমুদ্র সীমা এবং উপকূলীয় অঞ্চল বাংলাদেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির মূল ভিত্তি। এই বিশাল সমুদ্র সীমা আমাদের জন্য সম্ভাবনার ভরপুর একটি সম্পদ। বাংলাদেশের ব্লু ইকোনমি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তাই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ব্লু ইকোনমি, সামুদ্রিক মৎস্য সম্পদের গুরুত্ব। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে রয়েছেন, তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আমার সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী। রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন রেজাউর রহমান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আমরা শুরুতেই জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ব্লু ইকোনমির কথা আমরা প্রায়শই পাঠ্য বইয়ে পড়েছি, গণমাধ্যমগুলোতে শুনি, পত্রপত্রিকায় আমরা দেখি। একটু জানতে চাই এবং সাধারণ দর্শকদের জন্য যদি একটু ক্লিয়ার করতেন যে ব্লু ইকোনমি বলতে আসলে কি বোঝায় এবং এই ব্লু ইকোনমির গুরুত্ব আসলে কতখানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্লু ইকোনমি এই শব্দটা ইদানিং বেশ শোনা যায়। কেউ ভাবেন এটা কি সবুজ অর্থনীতি, তবে আমরা সাধারণত বলে থাকি সুনীল অর্থনীতি। কারো কাছে মনে হয় যে এটা কেমন ধরনের অর্থনীতি। খুব সহজে যদি আমি বুঝিয়ে বলি তাহলে আমরা দেখব যে ছোটোবেলায় আমরা ভূগোলে প্রায় সবাই পড়েছি যে পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। এই যে স্থল, এই স্থলভাগের সম্পদ দিয়েই কিন্তু আমরা এত সুখ স্বাচ্ছন্দ্যে আছি। আমাদের বাড়ি ঘর সব কিছু এই এক ভাগ থেকে, প্রধানত এক ভাগ থেকে। তা আমরা ধারণা করছি যে এই যে তিন ভাগ, বাকি যে তিন ভাগ রয়ে গেছে, এই বাকি তিন ভাগেও অনেক সম্পদ রয়েছে। এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এখানে কর্মসংস্থান করা এবং পরিকল্পিতভাবে ব্যবহার করার যে সমন্বিত পদ্ধতি, এটাই আসলে এক কথায় আমরা সাধারণভাবে ব্লু ইকোনমি বলতে পারি। এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের জন্য তো অবশ্যই, কারণ আমাদের দেশের প্রায় সমপরিমাণ জায়গা আমাদের সমুদ্রে রয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে। আপনি জানেন যে বিশ্বের অনেক দেশ তারা সামুদ্রিক মাছের উপরে নির্ভর করে, প্রধানত সামুদ্রিক মাছের উপর নির্ভর করে চলে। তারপরে এখানে অনেক সিউইড রয়েছে, যেটা সামুদ্রিক শৈবাল বলা হয়। এটা বেশ উপাদেয় খাবার এবং পুষ্টিকর খাবার। আর বাংলাদেশে তো এখন সি ফুড বলতেই আমাদের নতুন যে প্রজন্ম, তারা এর প্রতি যথেষ্ট তাদের আছে, আকর্ষণ আছে, আগ্রহ আছে। এছাড়াও সমুদ্রের এই যে নৌ চলাচল, এই যে জাহাজ চলাচল, সেই মানব সভ্যতার প্রথম থেকেই যখন মানুষ নৌকা বানাতে শিখলো, তারপর থেকেই কিন্তু আজ অবধি পৃথিবীর যে বাণিজ্যের এর বিশাল একটা অংশ এই সমুদ্রকে জুড়ে। এবং আপনার এখানে যে পরিবহন ব্যয় অনেক কম, বাণিজ্য সহজ হয়ে থাকে, এই কারণে এটা বেশ প্রসার লাভ করছে। এর সাথে সংশ্লিষ্ট আছে বন্দর। এই সবগুলো মিলে এদিকে আছে। সমুদ্রের মধ্যে ধারণা করা হয় যে এই যে সমুদ্রের তলদেশে এখানেও বিশাল সম্পদ রয়েছে। বিভিন্ন খনিজ তেল আছে, তারপরে গ্যাস আছে এবং খনিজ পদার্থ আছে, মূল্যবান খনিজ পদার্থ আছে। এছাড়াও বিশ্বের অনেক দেশ কিন্তু সমুদ্রের এই যে ঢেউ, এই ঢেউকে কাজে লাগিয়েও তারা বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে। তা এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে বিশাল সম্পদ রয়ে গেছে আমাদের সমুদ্রে। এই জন্য এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং বাংলাদেশের জন্য একেবারেই এখন খুব প্রয়োজনীয় হয়ে গেছে এই সমুদ্র সম্পদকে আমাদের আহরণ করার, এক্সপ্লোর করার। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনার কাছে চমৎকার করে উত্তর পেয়েছি। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসছি আমরা। অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। ব্লু ইকোনমির আমরা মোটামুটি ব্যাখ্যাটা জানলাম যে বলতে কী বোঝায় এবং গুরুত্বটাও আমরা মোটামুটি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন কাছে আমরা জানলাম। আপনার কাছে একটু জানতে চাই যে ব্লু ইকোনমি যে বিকাশের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট এবং সম্ভাবনাগুলো কেমন এখন। বাংলাদেশে ব্লু ইকোনমির আসলে অপার সম্ভাবনা আছে। আমরা এখন পর্যন্ত ব্লু ইকোনমির আসলে খুব, আমি বলবো যে টাইনি একটা অংশ আমরা এটা এক্সপ্লোর করতে পেরেছি। আমাদের এখানে প্রচুর কাজ করতে হবে, বিশেষ করে আমাদের ফিশারিজ অ্যাকোয়াকালচার সেক্টরে কাজ করতে হবে, আমাদের ট্যুরিজমের উপর কাজ করতে হবে, আমাদের এই মেরিটাইম শিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশনের উপর কাজ করতে হবে, আমাদের খনিজ সম্পদের উপর কাজ করতে হবে, আমাদের এই যে মেরিন বায়োটেকনোলজি,
আমাদের সচিব মহোদয় যেটা বললেন যে সিউইড বা আদার্স যে আমাদের এই ধরনের উইডসগুলো আছে বা অ্যালজিগুলো আছে, এগুলো থেকে প্রচুর বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়, ফার্মাসিউটিক্যালি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। এছাড়া আপনারা জানেন যে আমরা ফিশ অয়েল এখন আমরা এজিং যারা এইজ পিপল তাদের জন্য বা হার্টের রোগী তাদের জন্য ফিশ অয়েল ডাক্তাররা প্রেসক্রাইব করেন। এগুলো কিন্তু আসলে আমরা এই বিভিন্ন ধরনের ফিশ থেকে পেয়ে থাকি, কড লিভার অয়েল, রাইট? সো এই ধরনের প্রচুর আমাদের অপার সম্ভাবনার কিছু অর্থনৈতিক যেগুলো আমাদের উন্নয়নের চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের জন্য। এটা আসলে প্রচুর এক্সপ্লোর করতে হবে, এবং এই এক্সপ্লোরেশনের জন্য আমাদের ম্যান পাওয়ার লাগবে, আমাদের টেকনোলজি লাগবে, আমাদের এই সব কিছু মিলে যখন আমরা কাজ করব তখন দেখব যে আসলে বাংলাদেশ এই উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত বিশ্বের দিকে খুব সহজে ধাবিত হতে পারবো। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। ইউ ক্যান্ট ইমাজিন হাউ উই ক্যান ডেভেলপ লাইক আমরা একটা বড় নেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারি আমরা এই ব্লু ইকোনমি ইউটিলাইজেশনের মাধ্যমে। এখন পর্যন্ত কি কি ধরনের কাজ করেছেন? এখন পর্যন্ত আমাদের যেটা আমি যেটা যতটুকু আমি তথ্য পেয়েছি, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত ফিশারিজ অ্যাকোয়াকালচারে বেশি কাজ হয়েছে, বিশেষ করে তথ্য উপাত্ত এবং কিছু মেরিন স্পেশাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে কাজ হয়েছে। আর তেল গ্যাসের ক্ষেত্রে এগুলো মিনিস্ট্রি ওনারা কাজ করেন। ট্যুরিজমের ক্ষেত্রেও শুনেছি কিছু কাজ হচ্ছে, কিছু প্রপোজাল বিভিন্ন মিনিস্ট্রিতে আছে। তো সেগুলো হয়তো বা আই ডোন্ট নো, এগুলো ইমপ্লিমেন্টেশন হওয়ার সম্ভাবনা আছে প্রচুর। সো এগুলো হলো। আর মেরিন বায়োটেকনোলজির বিষয়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন গবেষণা থেকে যে তথ্যপত্র পেয়েছেন সেগুলো নিয়ে তারা কাজ শুরু করেছেন। সো আমার মনে হয় এগুলো খুব পজিটিভ। এগুলো আমরা খুব ইজিলি আমরা এগুলো ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা এই ইকোনমিকে আমরা এস্টাবলিশ করতে পারবো বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আবার আসছি ক্যাপ্টেন রেজাউর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আমরা ব্লু ইকোনমির কথা শুনছিলাম এবং সামুদ্রিক যে মৎস্য বিন্যাসের কথাগুলো আমরা শুনছিলাম। এই মৎস্য সম্পদ রক্ষার ক্ষেত্রে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় রয়েছেন। আপনারা কিভাবে সমন্বয় করছেন? বাংলাদেশ নৌবাহিনী কিভাবে সমন্বয় করে এই সম্পদগুলো রক্ষায় কাজ করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যাপ্টেন রেজা, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আমি আজকে টকশোতে অংশগ্রহণ করছি। তো শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রে বলীয়ান হয়ে বাংলাদেশ নৌবাহিনী আমাদের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত। একই সাথে আমাদের নৌবাহিনী আমাদের সমুদ্র এলাকার যাবতীয় মৎস্য সম্পদ থেকে শুরু করে সকল সম্পদের সংরক্ষণ এবং টেকসই আহরণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। 2001 সাল থেকে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই আহরণে গর্বিত অংশীদার। আমরা বাংলাদেশের যে সমুদ্র এলাকা, এই এলাকাটা আসলে মৎস্য সম্পদের জন্য অভয়ারণ্য, এটা আমরা সবাই জানি। এবং এই এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তার মধ্যে অত্যন্ত সুস্বাদু এবং বিচিত্র একটি প্রজাতি হলো ইলিশ, যে ইলিশের প্রজনন এবং সংগ্রহ মূলত আমাদের বাংলাদেশ এলাকায় হয়ে থাকে। তো এই ইলিশ সংগ্রহের জন্য আমরা জানি যে আমাদের মা ইলিশ যারা সমুদ্রে থাকে তারা নদীতে এসে তারা তাদের পোনা অবমুক্ত করে। সাধারণত অক্টোবর নভেম্বর মাসে তারা সমুদ্র থেকে তারা আমাদের যে নদী অববাহিকাতে আসে এবং সেখানে তারা পোনা তারা ডিম অবমুক্ত করে, সেখান থেকে পোনা আসে। তো সেই সময়টি আমরা 21 দিনের জন্য, এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা ঠিক করে দেন এবং তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে কাজ করে আমরা নিশ্চিত করি যে মা ইলিশগুলো তারা যাতে নদী এলাকায় আসতে পারে এবং তারা যাতে তাদের ডিমগুলো সেখানে অবমুক্ত করতে পারে। কারণ আজকে যদি মা ইলিশ ডিম অবমুক্ত করতে না পারে, কালকে কিন্তু আমরা ইলিশের পোনা পাবো না এবং ইলিশ মাছের আমাদের যে সন্ধান সেটা হবে না। তো অক্টোবর নভেম্বর মাসে 21 দিনের জন্য আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযান আমরা করি উপকূলীয় এলাকায়। তারপরে এই উপকূলীয় এলাকায় যখন ছাড়া হলো, ডিম থেকে 1 মাস সময়ের মধ্যে আসলে ছোট ছোট পোনা বের হয় এবং এই পোনাগুলো প্রাথমিক পর্যায়ে তারা সমুদ্রে যাওয়ার জন্য তখনও প্রস্তুত না, কারণ সমুদ্রের যে লবণাক্ততা সেই জন্য তারা তখনও পুরোপুরি প্রস্তুত না। তো তারা মাসখানেক সময় আমাদের এই যে নদী অববাহিকাগুলোতেই তারা থাকে এবং এই 1 মাস পরে তারা এই মা ইলিশ এবং এই পোনাগুলো ঝাঁকে ঝাঁকে আবার সমুদ্রে চলে যায় প্রকৃতির নিয়ম অনুযায়ী। তো তারা যখন চলে যায় তখন আরেকটা থ্রেট বা চ্যালেঞ্জ তারা ফেস করে এবং সেই সময় আমরা যেটা করি, আমাদের উপকূল এলাকায় কম্বিং অপারেশন পরিচালনা করে। কম্বিং অপারেশনের উদ্দেশ্য হলো এই যে মা ইলিশ এবং এই যে ছোট ছোট যে পোনাগুলো আছে তারা যাতে আবার সমুদ্রে চলে যেতে পারে। মা ইলিশ হয়তো গভীর সমুদ্রে চলে যায়, বাট পোনাগুলো তখনও গভীর সমুদ্রে যাওয়ার জন্য তারা প্রস্তুত না। তো তারা আমাদের উপকূলীয় এলাকায় থাকে এবং উপকূলীয় এলাকায় তাদের আরও আমাদেরকে কিছুটা সময় দিতে হয়।
আনুমানিক 2 মাসের মতো সময়। এই সময়টাতে তারা থাকে এবং তখন তারা অলরেডি পোনা থেকে ছোট ইলিশ মাছে পরিণত, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জাটকা মাছ বলে থাকি। তো এই জাটকা মাছকে তাকে বড় হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। তো সেখানে প্রায় আরও 2 মাসের মতো সময় আমরা জাটকা ইলিশ নিধন প্রতিহত করার জন্য আমরা অভিযান চালাই। এবং তারপরে সর্বশেষে যে এই 3টা অভিযানই কিন্তু হচ্ছে আমাদের উপকূলীয় এলাকা এবং নদী অববাহিকা। তারপরে সর্বশেষে আমাদের সমুদ্র এলাকায় সেখানে 65 দিন আগে ছিল এবং এখন নতুন নিয়ম অনুযায়ী আমরা যে ইয়েটা চালু করেছি, প্রায় 2 মাস সময় আমরা সকল ধরনের মাছ আহরণ আমরা বন্ধ, এটা মৎস্য পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা এটা করে থাকি। এবং এটা করার উদ্দেশ্য হলো যাতে আমাদের মৎস্য সম্পদ রক্ষা পায় এবং আমাদের যাতে টেকসই মৎস্য সম্পদের আহরণ এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা যে মৎস্য সম্পদ থেকে যে সুবিধা পাচ্ছি তার থেকে যাতে বঞ্চিত না হয়। তো এই জন্য আমরা বরাবরই 2001 সাল থেকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে কাজ করে আসছি। এবং আপনি জেনে অবাক হবেন যে বছরে 12 মাসের মধ্যে 7 মাস আমরা আমাদের অন্যান্য দায়িত্বের সাথে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে ওতপ্রোতভাবে কাজ করছি। জয়েন্টলি আপনারা কাজ জি, করছেন। জয়েন্টলি এখানে কাজ করছি। শুধু ইলিশের কথাগুলো বলতো, মৎস্য সম্পদের আর কি কি ধরনের মাছের? এখানে মূলত আমাদের যে সমুদ্র এলাকায় ইলিশ নিয়েই আমাদের ওনারা যেভাবে আমাদেরকে আসলে নির্দেশনা দেন, তো ইলিশ নিয়ে আমাদের 3টা প্রজেক্ট আছে এবং ইলিশ ছাড়া অন্যান্য মাছের জন্য একটা প্রজেক্ট আছে। তো মূল উদ্দেশ্য এবং টার্গেট গ্রুপ আমাদের অবশ্যই এখানে ইলিশ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসবো। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনার কাছে একটু আসতে চাই আবার। সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তো কিছু প্ল্যানিং আছে আপনাদের কিছু আইন রয়েছে, কিছু নীতিমালা রয়েছে, কিছু বিধিবিধান রয়েছে। মানে সেই বিধিবিধানগুলো কি এবং সেগুলোর আলোকে কিভাবে আপনারা কাজ করছেন? আইনের কথা বললেই আসলে আমাদের সাধারণ মানুষ ভয় পায়, মনে করে এই বোধহয় তাকে আইন কানুন ধরে ফেললো। আসলে আইন হলো মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য। আমরা এতক্ষণ যে ব্লু ইকোনমি নিয়ে কথা বললাম, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা রক্ষার জন্য আমাদের এই সামুদ্রিক সম্পদ রক্ষার জন্য বিভিন্ন সময় আইন করার প্রয়োজন হয়েছে। প্রথমে আমাদের বাংলাদেশে 1983 সালে এক সামুদ্রিক মৎস্য সম্পদ অধ্যাদেশ এটা জারি হয়। তারপরে পরবর্তীতে কিছুটা পরিমার্জিতভাবে এটা 2020 সালে আইনে রূপান্তরিত হয়। আচ্ছা, এই আইনের মূল উদ্দেশ্য হলো প্রধানত কাউকে শাস্তি দেয় না। আমি চাই না কোনো জেলে ভাই শাস্তি পাক, তারা বরং সচেতন হোক। কারণ জেলে ভাইরা জানেন যে এই আইনটা তৈরি করেছে দেশ তাদের জন্য, এই সম্পদ রক্ষা করার জন্য, যাতে এটা আমরা টেকসই পদ্ধতিতে যাতে ব্যবহার করতে পারি এবং তারা যাতে সবসময় মাছ পান, একবারে সব মাছ ধরে ফেলা না হয়, মাছকে মারা না হয়, মাছের পোনা নষ্ট করা না হয়। এই বিভিন্ন কারণে এই ধরনের আইন কানুন নিয়ম নীতি করা হয়েছে। আসলে কারো যদি পুকুর থাকে, সে সেখান থেকে যখন মাছ ধরে সে কিন্তু বেছে বেছে দেখে কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে। কিন্তু সমুদ্রে এই বিষয়টা হয় না। কেন হয় না? সে চিন্তা করে আমি এই পোনাটা ছেড়ে দিলে অন্য যদি আরেকজন ধরে নেয়, তার এই যে মানে অবিশ্বাস, এই যে আস্থাহীনতা, এ থেকেই এই অপরাধগুলোর জন্ম নেয়, প্রবণতা তৈরি হয়। তা আমাদের চেষ্টা আসলে কাউকে শাস্তি দেওয়া না, সচেতন করে তাদেরকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা। এজন্যই আমরা এই মৎস্য সম্পদ রক্ষার জন্য 2020-এর যে আইনটা সেটা করা হয়েছে। কিছু নীতিমালা আছে, প্রধানত যেসব এই মানে নৌকা, জাহাজ, কিছু বাণিজ্যিক আছে, কিছু আর্টিসানাল বোট আছে, এরা মাছ ধরে। তাই এই মাছ ধরার জন্য নির্ধারিত সাইজের, নির্ধারিত স্পেসিফিকেশনের এ ধরনের আপনার জাহাজ থাকার কথা, ট্রলার থাকার কথা সেভাবে। তাই এগুলো এই আইন কানুনের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত করা হয়। এবং সে যখন মাছ ধরতে যাচ্ছে তখন ধরেন যে ইলিশ ধরবে তার এক ধরনের জালের থাকে, স্পেসিফিকেশন থাকে, যে ধরবে আপনার চিংড়ি তারটা আর এক ধরনের, যে রূপচাঁদা ধরবে তারটা আর এক ধরনের। তো এই বিষয়গুলো দেখাশোনার সব কিছু করার দায়িত্ব আসলে আমাদের যারা মেরিন সেক্টর দেখাশোনা করছেন তাদের। আমরা যদি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং জেলে ভাইয়েরা এবং যারা মাছ ধরেন তারা যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা সামগ্রিকভাবে এই দেশের এই সম্পদটাকে
একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করতে পারবো এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। এই জন্য এই আইন কানুনের আয়োজন করা হয়েছে। 2020 সালে যে আইনটা হয়েছে আপনি বলছিলেন, জি। অলমোস্ট 5 বছর হয়ে গেল। জি। এই 5 বছরে এই নীতিমালাগুলো মানার ক্ষেত্রে জেলে ভাইদের কেমন দেখছি? আমরা একটু আগেই আমাদের নৌবাহিনীর যে সদস্য আছেন ক্যাপ্টেন সাহেব বলছিলেন যে ওনাদের অভিযান পরিচালনা করতে হয় এবং প্রতি বছর বিপুল পরিমাণে জাল জব্দ করতে হচ্ছে, অবৈধ জাল জব্দ করতে হচ্ছে, বিভিন্নকে শাস্তি দিতে হচ্ছে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই তারা করছে না। তা আমরা যেটা করছি যে যখন এই মাছ ধরা বন্ধ থাকে তখন আমরা তাদেরকে ভিজিএফের আওতায় তাদেরকে চাল দেই, যাতে তার ফ্যামিলিটা মানে ভালোভাবে থাকতে পারে। আর বিশেষ করে আমরা খেয়াল রাখি যাতে এই যে তাকে যে আমরা যে সাহায্যটা দেব এটা যাতে মায়েদের হাতে পড়ে, কারণ কোনো মাই তাকে যে দেয়া এই সম্পদটা সে সন্তানকে না খাইয়ে অপচয় করবে না। এই জন্য আমরা মাদেরকে টার্গেট করে এই ভিজিএফটা দেওয়ার চিন্তা করি এবং ভবিষ্যতে আমাদের আরও ইচ্ছা আছে, যদি সক্ষমতা আমাদের সেরকম হয়, আমরা চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে, তাইলে হয়তো আমরা চালের সাথে একটু ডাল, তেল এগুলো দেওয়ার কথা ভাবছি। এমনকি আমরা আরও ভাবছি যাতে তারা আইনগুলো মেনে চলে। এখন যে দাদন ব্যবসাটা আছে, এই দাদন ব্যবসাটা যাতে উঠে যেতে পারে সেজন্য আমরা মৎস্য প্রাণী সম্পদ ব্যাংক তৈরি করার কথা মন্ত্রণালয়ে আমরা ব্যাংকিং ডিভিশনকে আমরা এটা অনুরোধ করেছি, তারা যাতে একটা বিশেষায়িত ব্যাংক করে। কারণ আমাদের দেশে কৃষককে যখন লোন দেওয়া হয় তখন তার কিন্তু একটু জমি আছে, জমির বিনিময়ে লোন দেয়, কিন্তু আমার জেলে ভাইয়ের কিন্তু কিছুই নেই। তাকে শুধু আমরা এখন একটা আইডি কার্ড দিচ্ছি। এই আইডি কার্ডের বিনিময়ে যে সে যদি একটা লোন পায় স্বল্প সুদে, তাইলে হয়তো তার আর দাদন ব্যবসার মধ্যে পড়তে হবে না, তার জীবনটা দুর্বিষহ হবে না। তাই এগুলো আমরা চেষ্টা করছি। আইন আছে, কিন্তু আইন কানুন সবগুলোই আমাদের এই জেলে ভাইদের কল্যাণে যাতে কাজে লাগে এই চেষ্টা আমরা করছি। অনেক ধন্যবাদ। চমৎকার কিছু উদ্যোগের কথা আমরা জানলাম। আপনার কাছে আবারও আসছি আমরা। প্রফেসর চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আমরা সচিব মহোদয়ের কাছে চমৎকার কিছু কথাগুলো আমরা জানছিলাম। আপনার কাছে একটু জানতে চাই, ব্লু ইকোনমির যে সম্ভাবনার যে জায়গাগুলো, এটা তো খুবই চমৎকার। তো আপনি অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনার কাছে জানতে চাই যে বর্তমান যে কারিকুলাম আছে সেখানে এগুলো অ্যাড রয়েছে কিনা, বা না থাকলে কিভাবে যুক্ত করা যায়? অবশ্যই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে এগুলি অ্যাড করা আছে। তবে হয়তোবা সরাসরি ব্লু ইকোনমি হিসেবে অ্যাড করা নেই, বাট এগুলো কম্পোনেন্টগুলো আমাদের প্রত্যেকটা ইয়ারে, প্রত্যেকটা বর্ষে, শিক্ষাবর্ষে এগুলো অ্যাড করা আছে। যেমন ধরুন পপুলেশন ডায়নামিক্স এটা একটা আলাদা কোর্স হিসেবে আছে। তারপর ধরেন কোস্টাল জোন ম্যানেজমেন্ট, এটা একটা আলাদা কোর্স হিসেবে আছে। তারপর ধরেন আমাদের সোশ্যাল যে আসপেক্টগুলো, এটা ফিশারিজ সোশ্যোলজির মধ্যে আছে। এগুলো কি রিভিউ হয় বছরে? হ্যাঁ, এগুলো প্রতি বছরই রিভিউ হয়, আমরা আপগ্রেড করি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এটা আমার এই রিসেন্টলি আমি একাডেমিক কমিটির মিটিংয়ে একটা প্রপোজাল দিয়েছি যে এটা আমরা আপগ্রেড করব, এই ব্লু ইকোনমি এবং ওশেন গভর্নেন্স এইটা অ্যাড করব আমরা, এটা একটা কোর্স হিসেবে আমরা অ্যাড করার এটা চিন্তাভাবনা করছি। আর যে আইনগুলোর কথা বলো 2020 সাল থেকে, হ্যাঁ, এটা একটা আছে আমাদের কোর্স আছে ফিশারিজ গভর্নেন্স অ্যান্ড পলিসি। এটার মধ্যে আমরা এগুলো পড়াই, এগুলো সব ধরনের অ্যাক্টস, লস, অর্ডিন্যান্স, এগুলো আমরা সবগুলো এটার মধ্যে আমরা আমাদের স্টুডেন্টরা এটা এনলাইটেন হয় এগুলো। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসছি আমরা। ক্যাপ্টেন রেজাউর রহমান, আপনার কাছে একটু আসি। এই যে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে হয়, যেমনটি সচিব মহোদয় বলছিলেন, তো সেই সময়টা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আপনাদেরকে একটু যদি জানান। আসলে আমরা যখন উপকূলীয় এলাকায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে যাই, আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমি ব্যক্তিগতভাবে অবজার্ভ করেছি এবং নিজে যেটা ফেস করেছি, সেটা হলো যে সচেতনতার ঘাটতি। আমরা এই অপারেশনগুলো পরিচালনা করছি দেশের প্রয়োজনে, আমাদের জেলে ভাইয়াদের প্রয়োজনে, টেকসই মৎস্য সম্পদ রক্ষার প্রয়োজনে। তো আজকে যদি মৎস্য সম্পদ রক্ষা পায়, এই জেলে ভাইয়েরাই কিন্তু উপকৃত হবে। আগামীকাল বা আগামী মাস বা আগামী বছর মাছ ধরতে পারবেন, তারা উপকৃত হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে তাদের কাছে এই ধারণাটা অনেক ক্ষেত্রে স্পষ্ট না। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা যারা আছেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই বিষয়টা যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যে আজকে যদি আমরা টেকসই মৎস্য আহরণের কথা যেটা বলা হচ্ছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে আইন এবং নীতিমালার কথা বলছে এবং আমাদেরকে তারা যে দায়িত্ব দিয়েছে, আমরা যেটা করার চেষ্টা করছি, অনেক ক্ষেত্রেই উপকূলীয় এলাকায় গেলে বৈরী আচরণের সম্মুখীন হতে হয়, বৈরী আচরণের সম্মুখীন হয়। এবং সচিব মহোদয় যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে তো তারা আস্থাহীনতায় ভোগেন। এক্স্যাক্টলি সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা? সেই আস্থাটাই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তো প্রথম যে বিষয়টা আমি যেটা ফিল করেছি, যে তাদেরকে এই যে আজ টেকসই মৎস্য সম্পদ আহরণের যে উপকারিতা, এই বিষয়টা তাদেরকে
আমাদেরকে আসলে আরও চমৎকারভাবে হয়তো তাদেরকে বিষয়টা যদি তারা বোঝাতে পারি সেটা করতে হবে। এবং আস্থা আনার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। এখানে যে আমরা যে তাদেরকে যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান, যে ওই বিকল্প 2 মাস সময় তারা যখন মাছ ধরতে পারছে না, কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কারণ আমি জেলেদের সাথে যাই, তাদের সাথে কথা বলি, এবং অনেকেই কিন্তু এই সাহায্যটা আসলে ঠিকভাবে পাচ্ছে না। তো আমাদের হয়তো সিস্টেম লস বা চ্যানেলে হয়তো কোথাও ঘাটতি আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এবং একই সাথে তাদেরকে যেটা হচ্ছে, ভিজিএফে শুধু চাল দেওয়া হচ্ছে। এখন এই জেলেরা কিন্তু আসলে একেবারেই নিঃস্ব, তাদের কিছুই নেই। এবং অনেক ক্ষেত্রে তারা যেটা বলছিল সচিব মহোদয়, যে দাদন ব্যবসার মাধ্যমে তারা অলরেডি অনেক টাকা ঋণের বোঝায় জর্জরিত। অলরেডি একটা প্ল্যান করা হয়েছে কার্ডের মাধ্যমে জি, কোনো জি। ছোট্ট লোন তারা নিতে পারেন কিনা। তো সেই কারণে যেটা হয়েছে যে তারা অনেক সময় 2 মাস অপেক্ষা করার মতো আর্থিক অথবা মানসিক অবস্থায় তারা থাকে না। এবং আমি নিজেও, আমারও এই অভিজ্ঞতা হয়েছে যে অনেক ক্ষেত্রে উল্টো তারা আমাদেরকে ধাওয়া করেছে যে আমরা কেন তাদের জীবিকার উপরে হাত দিচ্ছি, আচ্ছা। তাদের জীবিকার। তো এই জিনিসটা, সচেতনতার ঘাটতিটি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যা। এবং সেই ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা, আমরা যদি এই জিনিসটাকে আরও অর্গানাইজেশনাল এবং ইনস্টিটিউশনালি যদি আমরা লোকাল গভর্নমেন্ট এবং স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় জনসাধারণকে মাধ্যমে যদি সচেতন করতে পারি, আমার মনে হয় সেটা একটা বড় কাজ হবে। আর আরেকটা বিষয় হলো, আমাদের নৌবাহিনীর জাহাজ এবং নৌবাহিনীর যে বোট এবং নৌবাহিনীর সব কিন্তু আমাদের গভীর সমুদ্রে চলাচল করার জন্য। তো উপকূলীয় এলাকায় এবং অগভীর এলাকায় যখন আমাদের বিভিন্ন অপারেশন পরিচালনা করতে হয়, তখন কিন্তু আমরা প্রায়শই সমস্যায় পড়ে যাই যে নৌবাহিনীর এত বড় জাহাজ কিন্তু ওই উপকূলীয় অগভীর এলাকায় চলার মতো অবস্থায় থাকে না। সো আমরা চাইলেও অনেক জায়গায় যেতে পারি না। এবং তখন আমরা যেটা করি, আমরা স্থানীয়ভাবে যে বিভিন্ন বোট আমরা ভাড়া করে আমরা ছোট ছোট অপারেশন করার চেষ্টা করি। বাট সেখানে যেটা সমস্যা হয়, তখন যে গোপনীয়তার বিষয়টা আর তখন থাকে না। সো নৌবাহিনীর লোক আসছে বা নৌবাহিনী অপারেশন পরিচালনা করবে, এটা আগেই তারা জেনে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের যে অপারেশনের সাকসেস রেট অনেক ক্ষেত্রে কমে যায়। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা যদি বিভিন্ন ধরনের যে প্রযুক্তি নির্ভর যে এখন যে সার্ভেইলেন্স এবং যে মনিটরিং মেকানিজম, সেই জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো এই সমস্যা আমরা অনেকটা কাটিয়ে উঠতে কোনো পারি। ধরনের মানে ওখানে বিবাদে জড়ানোর কোনো হয় কিনা আপনাদের, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা? ব্যক্তিগতভাবে বিবাদে জড়ানোর সুযোগ আমার হয়নি, কিন্তু যেটা বললাম যে ধাওয়া খাওয়ার সুযোগ আমার হয়েছে। যে কারণ উপকূলীয় এলাকা, চরাঞ্চলে এমন অনেক এলাকায় যেখানে আপনার পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তো আমরা জুতা খুলে পায়ে হেঁটে এক মাথা থেকে আরেক মাথায় আমরা গিয়েছি। এবং পথিমধ্যে এমনও হয়েছে যে জেলেরা মনে করেছে, যেটা বলছিলাম, যে তাদের জীবিকাতে কেন আমরা হাত দিতে তাদের যাচ্ছি। সাথে বসার কোনো সুযোগ হয় না? তাদের সাথে বসার সুযোগ হয়। তো যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে যখন অপারেশন করতে যাই, তখন আসলে বসার সুযোগটা থাকে না, কারণ তখন আমরা প্রতিপক্ষ হয়ে যাই অনেক ক্ষেত্রে। Extreme level এ চলে যাই। তো এটা অপারেশন আগেই এই কাজটা করতে হবে জনসচেতনমূলক ক্ষেত্রে। সেটা আমি অনুরোধ করব, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন। তো সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা যদি এই জনসচেতনতার যে বিষয়টা, যে অংশটা, একটা যদি ক্যাম্পেইন ফেজ আমরা চালু করতে পারি, এবং যেখানে নৌবাহিনী, যেহেতু আমরা সবসময় আমরা উপকূলীয় এলাকায় আছি, উপকূলীয় এলাকায় থাকবো, আমরা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে গত 20 বছর ধরে যেভাবে কাজ করছি, আমরাও এই ক্যাম্পেইনের আমরা শরিক হতে চাই, এবং তাতে আমরা মনে হয় যে আমাদের হয়তো অপারেশনগুলো আরো ভালো এবং ফলপ্রসূ হিসেবে আমরা করতে পারবেন। আমাদের ক্যাপ্টেন রেজাউর রহমান বলছিলেন বেশ কিছু ইস্যুজ নিয়ে। একটু আপনার কাছে জানতে চাইবো, ওনার কিছু দাবিও ছিল, সেই দাবিগুলো একটু জানতে চাই। বলবেন, ব্লু ইকোনমি বিকাশে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আপনারা কী কী কার্যক্রম, কী কী পরিকল্পনা নিশ্চয়ই গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা যদি একটু বলতে চান। পাশাপাশি টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় কী কী ধরনের প্ল্যানিং আপনাদের রয়েছে? আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার এই প্রশ্নে ফিরে যাওয়ার মানে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ফিরে যেতে চাই আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছে, যে কথাগুলো উনি বলছিলেন। আসলে আমাদের এই সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি। তবে মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সাথে আরও বেশ কয়েকটা ডিপার্টমেন্ট কাজ করছে, যেরকম জেলা প্রশাসন। যে কোনো যখনই কোনো মোবাইল কোড হয়, তখন আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাহেবরা যাচ্ছেন, আমাদের মৎস্য অফিসার তো যাচ্ছেনই, এর সাথে আছে আমাদের নৌ পুলিশ, আরও আছেন কোস্ট গার্ড। এরা সবাই মিলে কাজ করছেন। নৌবাহিনীর আমাদের ক্যাপ্টেন মহোদয় বলছিলেন যে একটা নির্দিষ্ট সীমার পরে ওনারা আসতে পারেন না উপকূলের কাছাকাছি। এই জায়গাগুলো কোস্ট গার্ড এবং আপনার নৌ পুলিশ তারা এগুলি কভার করেন। সেক্ষেত্রে আমরা ভাবছি যে এই যে বর্তমান যে পদ্ধতিটা আছে, আমরা ইতিমধ্যে এই অবস্থাটার উন্নতি করার জন্য আমরা বিমান বাহিনীর সাথে একটা এমওইউ ড্রাফট করেছিলাম, যদিও সেটা চূড়ান্তভাবে আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমরা চিন্তা করছি ড্রোন কেনার। অলরেডি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা স্পেসিফিকেশনও ঠিক করেছি, কারণ আধুনিক কালে তো আমাকে আধুনিক প্রযুক্তি নিয়েই আগাতে হবে। এখনও যদি আমি লাঠি নিয়ে দৌড়াই তাহলে তো হবে না। এই জন্য আমরা ড্রোন কেনার চেষ্টা করছি। এই ড্রোনগুলো
প্রায় 180 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে এবং হাইব্রিড ড্রোন, জাস্ট মিলিটারি গ্রেডের পরবর্তী ড্রোনগুলো। তা আমাদের ইচ্ছা আছে এগুলো আমরা বিমান বাহিনীকে দেব, কোস্টগার্ডকে দেব দুটো, আর নৌবাহিনীর সাথেও কথা হয়েছে আমার এর আগে, ওনারাও চাচ্ছেন। তাইলে হবে কি, কোথাও একটা অকারেন্স হলে হয়তো কোনো একটা এক গোষ্ঠী বা কেউ কোনো সন্ত্রাসী অথবা কেউ আমাদের একটা অভিযান পরিচালনা হচ্ছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাহলে এই খবরটা আমরা যখন পেয়ে যাব তখন ওখানে খুব দ্রুত ড্রোন কিন্তু ফ্লাই করে যেতে পারবে। জি, একটা জাহাজ আসার চেয়েও এটা অনেক কাছে হয়। এবং এই ড্রোনগুলোতে বিশেষ ব্যবস্থা থাকবে, যিনি ড্রোনটা অপারেট করবেন উনি 24 আওয়ার্স একেবারে ইয়েতে থাকবেন, ওখানে সবসময় ডিউটিতে থাকবে, Monitor বাই করা রোটেশন হবে। মনিটর করা হবে। এবং ওনার সাথে আবার লিঙ্ক থাকবে আমাদের বিভিন্ন যে উপজেলা পর্যায়ে আমাদের যে মৎস্য অফিসাররা আছে তাদের কাছে ওনার নাম্বারটা থাকবে। এবং কোথাও কিছু ঘটনা ঘটলে ওনাকে ফোন দিবেন, উনি সাথে সাথে ড্রোনটা সেখানে পাঠাবেন, অক্ষাংশ দ্রাঘাংশ এই অনুযায়ী পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে এই ড্রোনের একটা বিশেষ ব্যবস্থা থাকবে, তাই মেগাফোনের ব্যবস্থা থাকবে। আচ্ছা, এখান থেকে যিনি ড্রোন পরিচালনা করছেন তিনি যা বলছেন সেটা ওখানে শোনা যাবে। একটু দূরত্ব বজায় রেখে তারপরে এই কথাগুলি বলতে হবে, মানে ড্রোনটা এইটা করবে, কারণ বেশি কাছাকাছি গেলে তো আবার ঢিল ছুটতে পারে অথবা গুলি করতে পারে। এই জন্য বিশেষ দূরত্ব বজায় রেখে যে আপনারা সরে যান, আপনাদের কিন্তু ছবি তোলা হচ্ছে, অথবা আপনারা পরবর্তীতে আইনের সমস্যায় পড়বেন। অভিযানটা সাকসেসফুল করার জন্য। এবং বিশেষ করে আমরা আসলে যখন কোনো একটা বাহিনীকে পাঠাই, যে কোনো বাহিনী যখন যান তখন উনি ওনার অ্যাকশনের জন্য এবং যখন ইলিগাল কিছু পান তখন বাধ্য হন তাকে ধরে নিয়ে আসতে। আর যখন আমরা তাকে সচেতন করতে পারবো তাকে কিন্তু কাজটা থেকে বিরত রাখতে পারবো। আমাদের আসল উদ্দেশ্য হলো কাজ থেকে বিরত রাখা। তাই এই জন্য এই বিষয়টা আমরা এভাবে মানে চিন্তা ভাবনা করছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি নৌবাহিনীকে, জেলা প্রশাসনকে, কোস্টগার্ডকে এবং আমাদের সাথে যে নৌ পুলিশ কাজ করে এদের সবাইকে। আর আমি ফিরে যাচ্ছি, আপনি যে পরিকল্পনাটা বলেছেন এটা হলে হয়তো কিছুটা তাদের ধাওয়া খাওয়ার যে অভিজ্ঞতা আছে সেটা হয়তো কিছুটা পরিত্রাণ পাবেন। আমরা ওটা আশা করছি। এবং এটা আমরা খুব মানে এটা ব্যবহার করব আমরা আসলে কোনোভাবেই কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বরঞ্চ তাকে সচেতন করার জন্য এবং মৎস্য সম্পদ রক্ষা করে যাতে এই জেলে ভাই পরবর্তী সময়ে আবার উনি জাল ফেলে বেশি করে মাছ পান, সেজন্য আমরা এটা করতে চাচ্ছি। মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় আপনারা কি কি ধরনের কার্যক্রম এখন পর্যন্ত করেছেন? হ্যাঁ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনার জন্য এই যাবৎ আসলে বিশেষ করে ব্লু ইকোনমির কথা যদি আমি বলি, যে সুসংগঠিতভাবে যে কাজ করা হয়েছে তা আসলে না। তবে বিগত বছরগুলিতে আমাদের প্রফেসর সাহেব আছেন, ওনারা জানেন, ওনারা এর উপরে লেখাপড়া করান এবং করেন, তা ওনারা ডিটেলস জানেন। কিন্তু আমি একটু যেটা বলতে চাচ্ছি যে আসলে একেবারে সুসংগঠিতভাবে পরিকল্পনা নিয়ে যে বিশাল কিছু করা হয়েছে তা না। তবে বিগত কয়েক বছরে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ নামে একটা প্রকল্প আছে। আচ্ছা, এই প্রকল্পটার মাধ্যমে বিশ্বব্যাংক আমাদের কিছু টাকা পয়সা দিয়েছে, যদিও ধারের টাকা, এটা আমাদের ফেরত দিতে হবে। এই টাকা দিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে, এটার আগেই আপনাকে বলেছি আমি যে ব্যবস্থাপনায় হলো ঘাটতি রয়েছে, এই ব্যবস্থাপনা কিভাবে আমরা আরও পরিকল্পিতভাবে সুন্দরভাবে করতে পারি। যেসব সমুদ্রে যেসব জাহাজ মাছ ধরতে যায় তাতে ট্র্যাকিং ডিভাইস বসানোর আমরা একটা প্রক্রিয়া নিয়েছি এই প্রকল্পের মাধ্যমে। তারপরে আমরা অনেকগুলো সার্ভেলেন্স আপনার পোস্ট তৈরি করেছি। এমনকি এই যে ট্র্যাকিং করার জন্য এটা সমন্বিতভাবে বিভিন্ন বাহিনীর সাথে এই তথ্য যাতে আমরা আদান প্রদান করতে পারি, সেজন্য আমরা চট্টগ্রামের পতেঙ্গায় আমরা এখানে একটা বড় এই যে মনিটর, আপনার যে মনিটর আছে, এ ধরনের বড় মনিটর আছে, সেখান থেকে আমরা এগুলোকে দেখতে পাবো। এবং আমরা যখন একটা বোটকে দেখব বা ট্র্যাক করতে চাইবো, তাকে ক্লিক করলে সাথে সাথে ওই বোটের নাম, নাম্বার, মোবাইল নাম্বার, সব ডিটেলস চলে আসবে। আমরা ইচ্ছে করলে তার সাথে কথা বলতে পারবো। এটার উদ্দেশ্য শুধু তাকে যে তাড়া করছি তা না, সে বিপদে পড়লেও যাতে তাকে রক্ষা করতে পারি। কন্ট্রোলটা কি শুধু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় করছে না, সাথে নৌবাহিনীও যুক্ত রয়েছে? এটা আপাতত আমরা এই প্রজেক্টের অধীনে করেছি, কিন্তু এটা ফাইনালি আমরা হ্যান্ডওভার করব, মানে এই তথ্যগুলো যাতে সব বাহিনী ব্যবহার করতে পারে সেজন্য। কারণ সমুদ্রে খুব বিপদে পড়লে তো আমরা রক্ষা করতে পারছি না, আমাদের সেই ধরনেরই নেই, নৌবাহিনীর এটা আছে। সুতরাং আমরা চেষ্টা করব যাতে এটা ওনাদের সাথে আমরা এটা শেয়ার করব এবং প্ল্যানটা আসলে এভাবেই তৈরি করা আছে যাতে এই বাহিনীগুলো এটা ব্যবহার করতে পারে। আর এর বাইরে আর কি প্ল্যানিং? এর বাইরেও বেশ কিছু প্ল্যান আছে। সেটা হলো যে এতক্ষণ আমরা বেশিরভাগ সময় সমুদ্রে নিয়ে কথা বলছি, কিন্তু উপকূলীয় যে এলাকা এটাও কিন্তু আপনার এই ব্লু ইকোনমির মধ্যে সংশ্লিষ্ট। তাই উপকূলীয় এলাকায় আসলে আপনি জানেন যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, বিশেষ করে চিংড়ি চাষ হয়। আমরা এই সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে আমরা বেশ কিছু
প্রতিষ্ঠানকে কিছু আর্থিক সহায়তা করেছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে কোরাল মাছ এটা খুবই জনপ্রিয় একটা মাছ এবং বেশ দামি মাছ। এটাকে আমরা ওই সিবাস বলা হয় সাধারণত এর ভাষায়, তাই সাধারণ মানুষ কোরাল মাছ হিসাবে জানে। এটা কিন্তু সমুদ্রেই পোনা ছাড়ে, সে কখনোই আমরা যদি বদ্ধ জলাশয়ে নিয়ে আসি সে কখনো পোনা ছাড়তো না। তাই এটাকে ডোমেস্টিকেশন করা বলা হয়। এইটা কিন্তু আমাদের কক্সবাজারে এই প্রকল্পের অধীনে একটা হ্যাচারি এটা করেছে। আচ্ছা, এবং ষষ্ঠবারের মতো এবারেও তারা বাচ্চা উৎপাদন করেছে। এই বাচ্চাগুলি অলরেডি চাষের জন্য এটা কি কোনো পাইলট প্রজেক্ট? হ্যাঁ, এই প্রজেক্টের অধীনে আমরা বেসরকারি হ্যাচারিকে সহযোগিতা করেছি আর্থিকভাবে, এবং সে তার কিছু টাকা ব্যয় করেছে, আমরা কিছু টাকা দিয়েছি। এভাবে এই পোনা উৎপন্ন হয়েছে এবং এটা এখন চাষে চলে গেছে এবং এগুলো কিন্তু মোটামুটি মার্কেটেবল সাইজে চলে আসছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে এটা সাকসেসফুলি হচ্ছে। এর আগে কিন্তু বাংলাদেশে কখনো এই আপনার থেকে কোরাল মাছ সে এই বদ্ধ জলাশয়ে বা আমার নিয়ন্ত্রণে থেকে কখনো এই বাচ্চা দিত না, এখন সেটা দেওয়া শুরু হয়েছে। এবং আরও কিছু কিছু এরকম আমরা হাই ভ্যালু যেসব ফিশ, সেই ফিশেরও চেষ্টা করছি যে এগুলো কিভাবে তারা আমাদের নিয়ন্ত্রিত পরিবেশে তাকে আমরা বাচ্চা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে এখান থেকে যে পোনা তৈরি হয় সেই পোনাগুলো আমরা চাষের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। এগুলো আমাদের প্ল্যানে আছে। তারপর সিউইডের যে বিষয়গুলো আছে আগেই আমরা আলাপ করেছি, আমাদের একটা প্রকল্প আছে। এই প্রকল্পের অধীনে মহেশখালী এবং উপকূলীয় এলাকায় আমরা এই আপনার সামুদ্রিক শৈবাল চাষের ব্যবস্থা রেখেছি। এখানে চাষ করা হচ্ছে এবং এই চাষে যে আমরা ফলাফল পাচ্ছি এটা বেশ ভালো ফলাফল, আশাপ্রদ। কিন্তু মূল সমস্যা হলো মার্কেটিংয়ের সমস্যা। তাই এটা মার্কেটিং চ্যানেল আমরা তৈরি করার চেষ্টা করছি। আরও আপনি জানেনবেন যে গ্রিন মাসল নামে মানে এক ধরনের ঝিনুক আছে। এই ঝিনুকটা আমাদের যে মহেশখালী যে চ্যানেল আছে এই চ্যানেলেও আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়কে এখানে ওই প্রকল্পের অধীনেই বেশ কিছু প্রজেক্ট দিয়েছিলাম। তারা ওখানে চাষ করেছেন এবং আমি নিজেও তুলে দেখেছি প্রচুর পরিমাণে ঝিনুক এই রশির সাথে আপনার এটা তৈরি হয়েছে এবং এগুলো বিশ্বের সব জায়গায় ভালো মার্কেট আছে। কিন্তু আমরা যখনই এই মার্কেটিংয়ের বিষয়টায় আসি তখন তারা একটা সাস্টেনেবল সাপ্লাই চায়, সবসময় চায় যে তাদের সাপ্লাইটা যাতে থাকে। কিন্তু আমরা আসলে এখনও এই পর্যায়ে যেতে পারিনি। ফলে এটা যে কমার্শিয়ালি আমরা উৎপাদন করব সেইটার জন্য আমাদের আরও সময় লাগছে, পরিকল্পনা আছে। খুবই চমৎকার বেশ কিছু উদ্যোগের কথা আমরা শুনলাম জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু প্রফেসর চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। আমরা নিষেধাজ্ঞার কথাগুলো ক্যাপ্টেন রিজার্ভ রহমানের কাছে শুনছিলাম, 65 দিনের পরিবর্তে 58 দিন। এটার সুফলটা আসলে কি? এটা আসলে সুফল ব্যাপক, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা যেটা নিষেধাজ্ঞার সময় যেটা দেখেছি, আমরা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে শুরু করে আমাদের জেলে, তারপর যারা ট্রলার করে রান করে, হারভেস্টিং করে, ফিশ হারভেস্টিং করে, প্লাস আদার্স যে ওখানে লোকাল যে পিপল তাদের কাছ থেকে সব ধরনের ডেটা নিয়ে এটা করা হয়েছে 58 দিনের বিষয়টা। এই 58 দিনে আসলে মাছের প্রজনন সময়, হাই ভ্যালুড ফিশ যেগুলো, সেগুলোর বেশিরভাগ হাই ভ্যালুড ফিশের প্রজনন সময় 58 দিন। যার ফলে আমরা যখন এই 58 দিনে হাই ভ্যালুড ফিশের ডিম থেকে শুরু করে পোনা এদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো, ঠিক আছে, তখন কিন্তু আমরা পপুলেশন যে রিক্রুটমেন্টটা সেটা আমাদের 100% সাকসেসফুল, মোরলেস 100% তো কখনো হয় না, আমরা ধরে নিতে পারি যে হাইলি সাকসেসফুল হবে। তার ফলে আমরা পরবর্তী যে জেনারেশন সেখানে আমরা ফিশের পরিমাণটা বেশি পাবো, সাস্টেনেবল যে ইল্ড সেটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের এক বছরে যদি আমরা ফর ইনস্ট্যান্স এটা যদি না রাখি তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে পোনা প্রচুর মারা যাচ্ছে বা এখান থেকে মা মাছ তাদেরকে হারভেস্টিং করা হচ্ছে, যার ফলে কিনা আমরা দেখব যে পরবর্তী বছরে আমাদের পপুলেশনে একটা ডিক্লাইন এটা কমে যাচ্ছে, যার ফলে কিন্তু আলটিমেটলি একটা ইম্প্যাক্ট পড়বে, যার ফলে তার পরবর্তী বছরে দেখবো যে আরও পপুলেশন কমে গেছে। সুতরাং এটা যদি আমরা না ইমপ্লিমেন্ট করি প্রতি বছর তাহলে আমরা এই পপুলেশনটাকে সাস্টেনেবল পর্যায়ে রাখতে পারবো না, ঠিক আছে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে আপনি উত্তর দিয়েছেন। আমরা ক্যাপ্টেন রিজার্ভ রহমান আপনার কাছে একটু আসি। আপনি তো এর আগে বলছিলেন অভিযান পরিচালনার কথাগুলো বলছিলেন, মৎস্য সম্পদ রক্ষায় আপনারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। তো এই যে অভিযান বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনার আর স্পেসিফিক কোনো সাজেশন রয়েছে কিনা যে এইভাবে হলে, বিশেষ করে সচিব মহোদয় ড্রোনের কথাগুলো বলছিলেন যেন আপনাদের সহজ হয়, আপনার আর কোনো পরামর্শ রয়েছে কিনা? আমি প্রথমেই সচিব মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, উনি চমৎকারভাবে বলেছেন প্রযুক্তির এই যুগে যদি আমি এখনো লাঠি নিয়ে দৌড়াই তাহলে সেটা সমীচীন হবে না।
আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, এখন স্যাটেলাইট বেসড সার্ভেইলেন্স, ড্রোন, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল এবং এই যে সার্ভেলেন্স সিস্টেমটা এটা খুবই এফেক্টিভ। এবং আমাদের যে সমুদ্র এলাকা, আমাদের যে কোস্টাল এরিয়া, এখানে আমরা যদি ড্রোন এবং আমরা যদি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল দিয়ে যদি আমরা সার্ভেলেন্স কার্যক্রম পরিচালনা করতে পারি, এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে দুটো আপনার ইনফরমেশন ফিউশন সেন্টার, সো আমাদের সমুদ্র এলাকার যত ইনফরমেশন আছে, তথ্যপাত্র আছে, সবগুলো ওখানে জড়ো করা হচ্ছে এবং ওখান থেকে যাকে যেটা প্রয়োজন তাকে সেটা প্রোভাইড করা হচ্ছে। ডাটা ব্যাংক, তো একটা ডাটা ব্যাংক আছে এবং এটা অলরেডি অপারেশনাল। আমাদের নৌবাহিনী সদর দপ্তরে এটা কার্যক্রম শুরু করেছে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। সফলভাবে আমরা এটা কার্যক্রম করছি এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা এটা যোগাযোগ করছি। এবং একই সাথে আমাদের মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সেন্টার, সো আমাদের সমুদ্র এলাকায় যদি কোনো ফিশিং ট্রলার বা বিকল হয়ে যায়, যে আমার নিজের একাধিক অভিজ্ঞতা আছে, আমি জেলেদেরকে পেয়েছি তারা 8 দিন না খেয়ে, তারা ইঞ্জিন বিকল হয়ে তারা ভাসমান অবস্থায় আছে এবং তারা মানে জীবনে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিল যে হয়তো তাদের আর কেউ বাঁচা হতো। আমারও সৌভাগ্য হয়েছে যে জাহাজ নিয়ে ওইদিকে যাচ্ছিল এবং তারা হাত নাড়িয়েছে, তাদেরকে আমরা রেস্কিউ করতে পেরেছি। এটা অবশ্যই আমার সৌভাগ্য, আমাদের নৌবাহিনীর সৌভাগ্য, এবং আমরা বিভিন্ন সময় এই কাজগুলো করে থাকি। এখন যেটা হচ্ছে যে আমরা এটা হলো অন সাইট, সামনে দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেই ক্ষেত্রে তাদেরকে রেস্কিউ করতে পারছি। কিন্তু যদি আমরা এই যে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মাধ্যমে পুরো আমাদের যে মেরিটাইম এরিয়াকে যদি আমরা একটা সার্ভেলেন্স এবং মনিটরিং আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে যেটা সুবিধা হবে যে আমরা বাংলাদেশের সমুদ্র এলাকায় যে কোনো কিছু ঘটছে, ভালো বা খারাপ, সব কিছু আমরা জানতে পারবো এবং আমাদের যে টহলরত যে জাহাজ বা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অথবা যেই আছে তাকে আমরা নির্দেশনা দিতে পারবো এবং সে ওই জায়গায় যেটা করণীয় সেটা করতে পারবে। এবং একই সাথে এটা একটা বড় ডেটারেন্স হিসেবে কাজ করবে যে আমাদের এলাকায়, যেহেতু আমাদের এটা মৎস্য সম্পদ অভয়ারণ্য, আমরা জানি দেশি এবং বিদেশি অনেক ফিশিং ট্রলারই কিন্তু আমাদের এখানে মাছ ধরে, এটা আমরা জানি। এবং আপনারা জানবেন যে ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রায় 500 বিদেশি ফিশিং ট্রলারকে তারা আটক করেছে, তাদেরকে প্রায় 5000 জেলেকে তারা জব্দ করেছে। তো এইটা একটা চলমান প্রক্রিয়া। তো আমাদের যদি আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মাধ্যমে এই সার্ভেলেন্স সিস্টেমটা আরও স্ট্রং হয়, এটা কিন্তু তাদেরকেও একটা মেসেজ দিবে যে বাংলাদেশের সমুদ্র এলাকা কিন্তু এখন আগের মতো সেরকম অরক্ষিত নেই। এখানে গেলে কিন্তু তারা সাথে সাথে জেনে যাচ্ছে এবং ইমিডিয়েট তারা একটা ব্যবস্থা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সমুদ্র সম্পদের যে টেকসই সংরক্ষণ এবং মৎস্য সম্পদের যে আমাদের টেকসই ব্যবহার, সেটা আমরা আরো সুন্দরভাবে নিশ্চিত করতে পারবো বলে। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন রেজাউর রহমান। আমরা জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনার কাছে আবার একটু আসি। ব্লু ইকোনমি বিকাশের ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ের বেশ কিছু প্ল্যানিংয়ের কথা আপনি বলছিলেন। এবার একটু বলবেন যে এটা যেহেতু গ্লোবাল একটা ধারণা, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা কিভাবে তুলে ধরা যায়? আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে তুলে নেওয়া যাবে, বলেছেন যে আমাদের মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং এর বিষয়গুলো আমরা বলেছি, কিন্তু তার আগে আমি আমার জেলে ভাই, আপনি সুযোগ দিলে আমি জেলে ভাইদের জন্য কিছু কথা একটু বলতে চাই। যে প্রায় মানে আমরা শুনি যে এই যে আমাদের যে সামুদ্রিক সম্পদটা আছে এটা অফুরন্ত। আসলে অফুরন্ত নয়, এটা সীমিত। এটা অবশ্যই আমাদের হিসেব করে ব্যবহার করতে হবে। আমাদের এই সমুদ্র সম্পদ পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকাগুলি রয়েছে সেটা হলো যে আমাদের আপস্ট্রিম থেকে, মানে উজান থেকে যে নদীগুলো আসে, এই নদীগুলোর যে পলি বহন করে নিয়ে আসে, সেই পলিটা আমাদের উপকূলীয় এলাকায় পানিতে মিশে যায় এবং এখানে আছে ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট একেবারে মানে উদ্ভিদ। এরা এইটা পেয়ে এটা তারা সার হিসেবে ব্যবহার করে ফাইটোপ্লাঙ্কটন অনেক গ্রো করে এবং সূর্যের আলো নিয়ে, সূর্যের আলোতে তারা এটা গ্রো করতে পারে এবং এটাকে খাওয়ার জন্য আসে আবার জুওপ্লাঙ্কটন। এই দুটোকে খাওয়ার জন্য আসে মাছ। এবং এই এলাকাটায় প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এবং এখানে যেহেতু সমুদ্রের যে বাতাস এসে ধাক্কা খায় এবং এখানে পানিতে প্রচুর পরিমাণে ডিজলভ অক্সিজেন, মানে দ্রবীভূত অক্সিজেন থাকে, ফলে এইটা মাছের জন্য খুব ভালো একটা ব্রিডিং স্টেশন। আচ্ছা, তাই এর ফলে যে বিষয়টা হয় যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই এলাকায়। আমি আগেই বলেছি যে সমুদ্রের যে পানিতে মাত্র 20 মিটার পর্যন্ত আপনার গভীরতায় সূর্য আলো পৌঁছতে পারে। সুতরাং এই এলাকাটাই আপনার খাবার তৈরি হয়। এরপরে যখন আমরা ডিপ সির দিকে যাব, একটু গভীর সমুদ্রের দিকে যাব, তখন আমরা এই যে প্রচলিত যেসব মাছ প্রজাতি আমরা পাই, যা খাই, এগুলো কিন্তু ওদিকে পাওয়া যায় না। অদ্ভুত একটা বিষয় কিন্তু আছে, যেরকম স্থলভাবে সব জায়গায় আমরা সব রকম মানুষ থাকি না, অনেক জায়গায় ফাঁকা থাকে, সমুদ্রেও কিন্তু এরকম। আপনি যত গভীর সমুদ্রে যাবেন তত পানির চাপ বাড়তে থাকে। এই পানির চাপের কারণে এই যে প্রচলিত যে প্রজাতিগুলো এখানে উৎপন্ন হয় না, তখন এই সব জায়গায় আবার অন্য প্রজাতির মাছ থাকে। এটাকে আমরা টুনা এবং প্লাজিক ফিশ হিসাবে বাংলাদেশে এগুলো জানি। এখন এই টুনা এবং প্লাজিক ফিশ ধরার জন্য আমাদের এই মুহূর্তে কোনো আসলে ব্যবস্থা নেই।
আমরা টুনা বিশেষ করে আমরা টুনা যেটা পাই সেটা বাই ক্যাচের মাধ্যমে, মানে অন্য মাছ ধরতে গিয়ে কিছু টুনা পাচ্ছি এভাবে। কিন্তু সরাসরি আমরা ধরতে সরাসরি টুনা ধরার মতো যে টেকনিক সেগুলো আমাদের কাছে নেই। তাই আমরা ইদানিং একটা প্রকল্পের মাধ্যমে দুটো প্রুভেন ভ্যাসেল বলতে বোঝাচ্ছি যে বিশ্বের অন্যান্য দেশে যে এই ভ্যাসেলগুলো কাজ করেছে, অলরেডি পরীক্ষিত, সে টুনা ধরতে পারবে, করতে পারবে, এরকম দুইটা আমরা ভাড়া করে আনছি। এবং এটা লং লাইনার থাকবে। লং লাইনার হলো প্রায় 5 কিলোমিটারের মতো লম্বা সুতা থাকবে, এতে অসংখ্য বড়শি থাকবে। তাই এই দুটো জাহাজে এটা যাবে, তারা একই সময়ে সমুদ্রে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এই বড়শি দিয়ে এই টুনাগুলি ধরবে। এবং এগুলো আমরা আগামী 7 মাস যাবত, এটা যখন শুরু হবে তারপর থেকে 7-8 মাস যাবত, যখন রাপসি মানে হয় তখন না, অন্যান্য সময় আমরা এটা দেখব যে কি পরিমাণ মাছ ধরা পড়ে। এখান থেকে আমরা একটা স্টক অ্যাসেসমেন্ট করব এবং যদি স্টকটা খুব ভালো থাকে তাইলে কিন্তু সেক্ষেত্রে আমার প্রাইভেট সেক্টরে এগিয়ে আসবে। আমি অনুরোধ করব প্রাইভেট সেক্টর, আসলে এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু এই টুনা ধরতে পারবো এবং এটা বৈদেশিকভাবে, আন্তর্জাতিকভাবে আমরা এটা বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারবো, কারণ টুনার ইন্টারনাল চাহিদা কম। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের উপকূল থেকে আমাদের সমুদ্রের যে মানে এই ইজেটের যে দূরত্বটা, এটা প্রায় মানে আপনার তো 200 নটিক্যাল মাইল, যেটাকে কিলোমিটারে কনভার্ট করলে আমাদের 360-70 কিলোমিটার হয়। এর সাথে যদি আমি আরও ভিতরের জায়গা যেখান থেকে জাহাজটা রওনা করছে সেটা ধরি, তাহলে প্রায় 400 কিলোমিটার তাকে যেতে হয়। এরপরে গিয়ে সে টুনা পাচ্ছে, আর এরপরে ইন্টারন্যাশনাল ওয়াটারেও পাচ্ছে। সুতরাং আমি প্রাইভেট সেক্টরকে অনুরোধ করবো, তারা 5-7টা জাহাজ যদি নিয়ে আসে, তারা একত্রিতভাবে মাছ ধরবে, ওখানে প্রসেস করবে, এই প্রসেসিং প্লান্টে প্রসেস হবে, তারপরে আমরা আমাদের আইনকানুন দরকার হলে সংশোধন করে কিভাবে ওখান থেকে বিদেশে রপ্তানি করা যায়, আবার তারা উপকূলে ফিরে না আসে, সেটাও আমরা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, এই দেশে চিন্তাভাবনা করে আমরা করতে পারি। আমরা প্রাইভেট সেক্টরকে চাই যে তারাই কাজে এগিয়ে আসুক, সরকার মাছ ধরবে না, আমরা মাছ ধরার সামগ্রিক সহযোগিতা করব প্রাইভেট সেক্টরকে। উদ্যোগ, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসছি আমরা একেবারে শেষ প্রান্তে। প্রফেসর চৌধুরী, আপনার কাছে একটু আসি। বাংলাদেশের ব্লু ইকোনমিক বিকাশ তথা সামুদ্রিক সম্পদের যে টেকসই ব্যবস্থাপনা, এই জায়গাটার চ্যালেঞ্জগুলো যদি ছোট্ট করে বলেন। টেকসই ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ হচ্ছে কি আমাদের টেকনোলজিক্যাল কি আপগ্রেডেশন হচ্ছে না, রাইট? এখানে একটু আমাদের দুর্বলতা আছে। আই মিন যেটা আমি বিভিন্ন দেশে দেখেছি, যেমন থাইল্যান্ডে দেখেছি, ক্যাসাসাট ইউনিভার্সিটিতে, ওখানে একজন প্রফেসরের একটা রিসার্চ ভেসেল আছে। মালয়েশিয়াতে দেখেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির তাদের রিসার্চ ভেসেল আছে। ঠিক আছে, বাংলাদেশে আমি দেখছি যে আমাদের মিন সন্ধানী আছে, আর আমাদের সচিব মহোদয় এখন দুটো ভেসেলের কথা বললেন, তাও এটা রিসার্চ ভেসেল না, মিন সন্ধানী শুধু আমাদের রিসার্চ ভেসেল। সুতরাং এখানে আমাদের কিন্তু যথেষ্ট দুর্বলতা আছে, এই দুর্বলতাটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। এছাড়া আমাদের যে স্টক অ্যাসেসমেন্টের কথা বললেন বা আমাদের মাইগ্রেশন রুট, এগুলোর জন্য কিন্তু আমাদের আন্ডার ওয়াটার কিন্তু কিছু ড্রোন লাগবে, প্লাস ভিডিও ক্যামেরা সহ হাই কোয়ালিটির হাই রেজলিউশনের ভিডিও ক্যামেরা সহ কিছু আমাদের বা সাবমেরিন টাইপের কিছু আমাদের ড্রোন লাগবে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই স্টক অ্যাসেসমেন্টগুলো আমরা রিয়েল পিকচারটা পাবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ ক্যাপ্টেন রেজাউর রহমান। একটু বলবেন যে ব্লু ইকোনমিক বিকাশে বাংলাদেশের নৌবাহিনী, আপনারা নিশ্চয়ই এগুলো নিয়ে রিসার্চের কিছু কার্যক্রম হয়তো হাতে নিয়েছেন কিনা, একটু যদি ছোট্ট করে বলেন আমাদের ব্লু ইকোনমির প্রচার এবং প্রসারে বাংলাদেশ নৌবাহিনী একজন গর্বিত অংশীদার। এবং 2014 সালে আমাদের যে সমুদ্রসীমা বিরোধ নিরসন হওয়ার পরে প্রথম যে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হয়, সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনী ব্লু ইকোনমির প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে। 2017 সালে প্রথম ঠিক করা হয় যে আসলে আমাদের যে সমুদ্র এলাকায় যে ব্লু ইকোনমিক কার্যক্রম হবে, এদের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে ব্লু ইকোনমির আসলে প্রচার এবং প্রসার হবে না। 2017 সাল থেকে অদ্যাবধি বছরের 365 দিন নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম, মাতারবাড়ি এবং কুতুবদিয়া এলাকায় সার্বক্ষণিক টহলে নিয়োজিত আছে অপারেশন ব্লু গার্ডের আওতায়। এবং একই সাথে তার পরের বছর বাংলাদেশ নৌবাহিনীকে সরকার আমাদের ব্লু ইকোনমির যত ধরনের নিরাপত্তা বিষয়ক কাজের জন্য লিড এজেন্সি হিসেবে দায়িত্ব দিয়েছে। অর্থাৎ এটা শুধুমাত্র সমুদ্রে না, এটা যদি উপকূলীয় এলাকা হয়, এটা যদি স্থলভাগ হয় এবং আকাশেও হয়, নৌবাহিনী লিড এজেন্সি হিসেবে এটা নিরাপত্তা কোঅর্ডিনেট করবে। তো আমাদের নৌবাহিনীর জাহাজ সবসময় ব্লু ইকোনমির সব নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে আসছে। একই সাথে আমি বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক এবং ওশনোগ্রাফিক সেন্টারে কাজ করছি চট্টগ্রামে। তো এই হাইড্রোগ্রাফিক ওশনোগ্রাফিক সেন্টার আমাদের যে বাংলাদেশের সমুদ্র এলাকার যাবতীয় পেপার চার্ট এবং ইলেকট্রনিক নেভিগেশনাল চার্ট তারা প্রোডাকশন করছে এবং বিশ্বব্যাপী
তারা 2007 সাল থেকে বিতরণ এবং বিপণন করছে। এই চার্টগুলো এবং যে ব্যাথিমেট্রিক যে আমাদের যে তথ্য উপাত্ত আছে, আমাদের যে সিবেড ম্যাপিং আছে, আমাদের সিবেড স্যাম্পল আছে, এই জিনিসগুলো আসলে ব্লু ইকোনমি প্রচার প্রসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের যে মৎস্য সম্পদ নিয়ে আজকে কথা হচ্ছে, সেই টেকসই মৎস্য সম্পদ আহরণ এবং সংরক্ষণের জন্য আমরা আমাদের যে হাইড্রোগ্রাফিক সেন্টার থেকে আমরা দুটো চার্ট আমরা 2019 সাল থেকে প্রকাশ করছি। এই দুটো চার্ট যে জিনিসটা আমরা পুরো বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো এখানে দুটো জিনিস হলো অন্যান্য চার্টের সাথে এখানে দুটো জিনিস বিশেষভাবে আছে। একটা হলো 40 মিটার গভীরতার লাইন, আর আরেকটা হলো 10 মিটার গভীরতার লাইন। এই দুটো লাইন মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? প্রথম যে বিষয়টা, আমাদের যে ফিশিং ট্রলারগুলো আছে, তো ফিশিং ট্রলারগুলো এটা আসলে যে বটম ট্রলিং, সেটা যদি 40 মিটার কম গভীরতায় তারা ট্রলিং করে, তাহলে এটা আসলে জৈব বৈচিত্র্যের জন্য অত্যন্ত হুমকি হয়ে দাঁড়ায়। তো এই লাইনটা ড্র করা থাকলে তারা জানে যে তার নিচে তাদের আমাদের মৎস্য আহরণ তারা করতে পারবে, উপরে করতে পারবে। এবং একই সাথে আমাদের যে বেহুন্দি জাল এবং অন্য যে জালগুলো আছে, এই যে 10 মিটার গভীরতা লাইন, এই দুটোই কিন্তু আমাদের যে সমুদ্র মেরিন ফিশারিজ অ্যাক্ট 2020 যে আছে, সে অনুযায়ী এটা বলা আছে। তো এই জিনিসটা এটা আছে, আইনে আছে, বাট এটা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে না। তো আমি অনুরোধ করব যে আমাদের যে মৎস্যজীবী ভাইরা যারা আছেন, অন্তত ফিশিং ট্রলারে যারা আছেন, তারা যদি এই চার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন, এটা ব্যবহার করেন, তাহলে আমরা হয়তো আমাদের মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমরা যে মাছে ভাতে বাঙালি যেই গর্ব আমরা দীর্ঘদিন করেছি, সেটা আরো দীর্ঘদিন অটুট থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মোফাজ্জল হোসেন। একেবারেই শেষ প্রান্তে যদি ছোট্ট করে একদম বলেন আমাদেরকে ব্লু ইকোনমি বিকাশে ভবিষ্যৎ যে প্ল্যানিং বেশ কয়েকটা বলেছেন, আর কিছু যদি আপনার যুক্ত করার থাকে থেকে আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের তো মানে কয়েকটা প্ল্যানের বিষয় আমি বলেছি, আর আমরা আসলে এটা এককভাবে এখন তো এটা করা কঠিন। সে কারণে আগে এটা সমন্বয় সাধন করা হতো। ব্লু ইকোনমি সেলটা ছিল আগে আপনার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, এখন এটা ক্যাবিনেট ডিভিশনের অধীনে আসছে এবং ক্যাবিনেট ডিভিশন এই সবগুলোকে সমন্বিতভাবে কাজ করছে। আর আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখানে মাছের অংশটুকু এবং অন্যান্য যে এই জলজ উদ্ভিদ এবং এই মৎস্য সম্পদ সংক্রান্ত বিষয়ে কাজটা করছি। তাই এই ব্যাপারে আমাদের যে প্ল্যান সেটা হলো যে আমরা এটাকে টেকসই করতে চাই, এটা আমাদের মৎস্যজীবী ভাইদের জন্য সংরক্ষণ করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে তারপরে আমরা ব্যবহার করতে চাই। এই লক্ষ্যে আমাদের যে পরিকল্পনা সেগুলি প্রণীত হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, ধন্যবাদ ক্যাপ্টেন রেজওয়ানুর রহমান। বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের জন্য ব্লু ইকোনমি এখন শুধু সম্ভাবনার আলো নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক কৌশল। এর বিকাশে অনেক চ্যালেঞ্জ থাকলেও উপযুক্ত পদক্ষেপ, সুষ্ঠু পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে ব্লু ইকোনমিক সম্ভাবনাকে কাজে লাগাবে বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পাশাপাশি মৎস্য সপ্তাহ 2025-এর সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন।